চাঁদের পাহাড়। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ১। শঙ্কর একেবারে অজপাড়াগাঁয়ের ছেলে। এইবার সে সবে FA পাশ দিয়ে এসে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহারান্তে লম্বা ঘুম, বিকেলে পালঘাটের বাওরে মাছ ধরতে যাওয়া। সারা বৈশাখ এভাবে কাটাবার পরে একদিন তার মা ডেকে বললেন, শোনো, একটা কথা বলি শঙ্কর, তোর বাবার শরীর ভালো নয়। এ অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে? কে খরচ দেবে? এবার একটা কিছু কাজের চেষ্টা দেখ। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুলল। সত্যি তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে। কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। অথচ করবেই বা কি শঙ্কর? এখন কি তাকে কেউ চাকুরি দেবে? চেনেই বা সে কাকে? আমরা যে সময়ের কথা বলছি, ইউরোপের মহাযুদ্ধ বাধতে তখনও 5 বছর দেরি। 1909 সালের কথা। তখন চাকুরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৌহাটিতে পাটের কলে চাকুরি করতেন। শঙ্করের মা তার স্ত্রীকে ছেলের চাকুরির কথা বলে এলেন, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্যে পাটের কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন। ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকুরির জন্যে তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়। স্কুলে পড়বার সময় সে বরাবর খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে। সেবার মহাকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায়। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ও অঞ্চলে তখন কেউ ছিল না। সাঁতার দিতে তার জুড়ি খুঁজে মেলা ভার। গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ। কলকাতায় পড়বার সময় YMCAতে সে রীতিমতো বক্সিং অভ্যাস করেছে। এই সব কারণে পরীক্ষায় সে তত ভালো করতে পারেনি। 2য় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু তার একটি বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাঁটা ও বড় বড় ভূগোলের বই পড়া। ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত। আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্রমণ্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে। ওটা কালপুরুষ, ওটা সপ্তর্ষি, ওটা ক্যাসিওপেয়া, ওটা বৃশ্চিক। কোন মাসে কোনটা ওঠে, কোন দিকে ওঠে, ওর সব নখদর্পণে আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে। আমাদের দেশের বেশি ছেলে যে এসব জানে না, এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময়ে সে একরাশ ওই সব বই কিনে এনেছে। নির্জনে বসে প্রায়ই পড়ে আর কি ভাবে ওই জানে। তারপর এলো তার বাবার অসুখ, সংসারের দারিদ্র্য এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাটকলে চাকুরি নেওয়ার জন্যে অনুরোধ। কি করবে সে? সে নিতান্ত নিরুপায়। মা বাপের মলিন মুখ সে দেখতে পারবে না। অজ্ঞাতা তাকে পাটের কলেই চাকুরি নিতে হবে। কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে। তাও সে যে না বোঝে এমন নয়। ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নামজাদা সাঁতারু শহরে শঙ্কর হবে কিনা শেষে পাটের কলের বাবু। নিখিলের বইয়ের আকারের কৌটাতে খাবার কি পান নিয়ে ঝাড়ন
পকেটে করে তাকে সকালের ভো বাজেতেই ছুটতে হবে কলে। আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়েই আবার রওনা। ওদিকে সেই 6টার বাজলে ছুটি। তার তরুণ তাজা মন এর কথা ভাবতেই পারে না যে। ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে। রেসের ঘোড়া শেষকালে স্যাকরা গাড়ি টানতে যাবে। সন্ধ্যার বেশি দেরি নেই। নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এইসব কথাই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে, শত দুঃসাহসিক কাজের মাঝখানে। লিভিংস্টোন স্ট্যানলির মতো, হ্যারি জনস্টন, মার্কো পোলো, রবিনসন ক্রুসোর মতো। এর জন্যে ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে। যদিও একথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে, বাঙালির ছেলের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব। তারা তৈরি হয়েছে কেরানি, স্কুল মাস্টার, ডাক্তার বা উকিল হবার জন্যে। অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা। প্রদীপের মৃদু আলোয় সেদিন রাতে সে ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল। এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে। সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক অ্যান্টন হাউপ্টম্যান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত, মাউন্টেন অব দি মুন, চাঁদের পাহাড় আরোহণের অদ্ভুত বিবরণ। কতবার সে এটা পড়েছে, পড়বার সময় কতবার ভেবেছে হের হাউপ্টম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অব দি মুন জয় করতে। স্বপ্ন, সত্যিকার চাঁদের পাহাড়ের মতোই দূরের জিনিস হয়ে চিরকাল। চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে? সে রাতে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে। চারধারে ঘন বাঁশের জঙ্গল, বুনো হাতির দল মরমর করে বাঁশ ভাঙছে। সে আর একজনকে তার সঙ্গে। দুজনে একটা প্রকাণ্ড পর্বতে উঠছে। চারিধারের দৃশ্য ঠিক হাউপ্টম্যানের লেখা মাউন্টেন অব দি মুনের দৃশ্যের মতো। সেই ঘন বাঁশবন, সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ, নিচে পচা পাতার রাশ, মাঝে মাঝে পাহাড়ের খালি গা, আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সাদা ধবধবে চিরতুষারে ঢাকা পর্বত শিখরটি। একবার দেখা যাচ্ছে, একবার বনের আড়ালে চাপা পড়ছে। পরিষ্কার আকাশে দু একটা তারা এখানে ওখানে। একবার সত্যিই সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল। সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব বলে মনে হলো সেটা, যেন সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল। বিছানার উপর উঠে বসল। ভোর হয়ে গিয়েছে। জানালার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে। ও কি স্বপ্নটাই দেখেছে যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় বলে তো অনেকে। অনেক দিনের আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে। 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন। এখন মদন রায়ের বংশে কেউ নেই। মন্দির ভেঙে চুরে গিয়েছে। অশ্বত্থ গাছ বটগাছ গজিয়েছে কার্নিশে, কিন্তু সেখানে ঠাকুরের বেদি, তার উপরের খিলেনটা এখনো ঠিক আছে। কোনো মূর্তি নেই, তবুও শনি মঙ্গলবারে পুজো হয়। মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মান্যত করে তাই হয়। শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ি গায়ে একটা
ঢিল ঝুলিয়ে কি প্রার্থনা জানিয়ে এলো। বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বাঘাসের বনে বসে রইল। জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা, কাজেই একটা পোড়ো বাড়ি। এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে। সেই থেকে বাড়ির মালিক এই গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছেন। সবাই বলে জায়গাটায় ভূতের ভয়। একা বড় কেউ এদিকে আসে না। শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গণের নিরালা বনে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে। ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গিয়েছে। এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল। সেই মরমর করে বাঁশঝাড় ভাঙছে বুনো হাতির দল। পাহাড়ের আধিক্যতার নিবিড় বনে পাতাল তার ফাঁকে পাতালতার ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর তুষার আবৃত শিখর দেশটা যেন কোনো স্বপ্নরাজ্যের সীমা নির্দেশ করছে। কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে, এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো। এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে। সব মিথ্যে। তাকে যেতে হবে পাটের কলে চাকুরি করতে, তাই তার ললাট লিপি নয় কি? কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে, তা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। শঙ্করের জীবনেও এমন একটি ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল। সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে। এমন সময়ে ওপাড়ার রামেশ্বর মুখোপাধ্যায়ের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন, বাবা শঙ্কর, আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেক দিন পরে। ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে। কাল পিন্টু যেখান থেকে এসেছে এই চিঠিটা তারা লিখে দিয়েছে। পড়ো তো বাবা। শঙ্কর বলল, ও, প্রায় 2 বছরের পর খোঁজ মিলল। বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালেন। এর আগেও তো একবার পালিয়ে গেছিলেন না? তারপর সে কাগজটা খুলল। লেখা আছে, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, ইউগান্ডা রেলওয়ে হেড অফিস, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, মোম্বাসা, পূর্ব আফ্রিকা। শঙ্করের হাত থেকে কাগজের টুকরাটা পড়ে গেল। পূর্ব আফ্রিকা? পালিয়ে মানুষই এত দূর যায়? তবে সে জানে ননিবালা দিদির এই স্বামী অত্যন্ত একরোখা, ডানপিটে ও ভবঘুরে ধরনের। একবার এই গ্রামে তার সঙ্গে শঙ্করের আলাপও হয়েছিল। শঙ্কর তখন স্টাস ক্লাসে সবে উঠেছে। লোকটা খুব উদার প্রকৃতির, লেখাপড়া ভালোই জানে, তবে কোনো একটা চাকুরিতে বেশি দিন টিকে থাকতে পারে না। উড়ে বেড়ানো স্বভাব। আর একবার পালিয়ে বর্মা না কোচিন কোথায় যেন গিয়েছিল। এবারও বড় দাদার সঙ্গে কি নিয়ে মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়েছিল। এ খবর শঙ্কর আগেই শুনেছিল। সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছে একেবারে পূর্ব আফ্রিকায়। রামেশ্বর মুখোপাধ্যায় স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূরে গিয়েছে। অতটা দূরত্বের তার ধারণা ছিল না। তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোট বইয়ে লিখে রাখলো এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদ বাবুকে একটা চিঠি দিল। শঙ্করকে তার মনে আছে কি? তার শ্বশুর বাড়ির গায়ের ছেলে সে। এবার FA পাশ দিয়ে বাড়িতে বসে আছে। তিনি কি একটা চাকরি
করে দিতে পারেন তাদের রেলের মধ্যে যত দূরে হয় সে যাবে। 1.5 মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তির সম্বন্ধে, তখন একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে। তাতে লেখা আছে, মোম্বাসা 2 নং পোর্ট স্ট্রিট। প্রিয় শঙ্কর, তোমার পত্র পেয়েছি। তোমাকে আমার খুব মনে আছে। কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিলাম, সে কথা ভুলিনি। তুমি আসবে এখানে, চলে এসো। তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তবে কে আর বেরোবে? এখানে নতুন রেল তৈরি হচ্ছে, আরও লোক নেবে। যত তাড়াতাড়ি পারো এসো। তোমার কাজ জুটিয়ে দেবার ভার আমি নিচ্ছি। তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। শঙ্করের বাবা চিঠি দেখে খুব খুশি। যৌবনে তিনিও নিজে ছিলেন ডানপিটে ধরনের লোক। ছেলে পাটের কলে চাকুরি করতে যাবে তার এতে মত ছিল না। শুধু সংসারের অভাব অনাটনের দরুন শঙ্করের মায়ের মতেই রায় সায় দিতে বাধ্য হয়েছিলেন। এর মাসখানেক পরে শঙ্করের নামে এক টেলিগ্রাম এলো ইউরোপ থেকে, সেই সুদূর থেকে। সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি। শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পেয়েই তিনি আবার মোম্বাসায় ফিরবেন 2 দিনের মধ্যে। শঙ্করকে তাহলে সঙ্গে করে তিনি নিয়ে যেতে পারেন। 4 মাস পরের ঘটনা। মার্চ মাসের শেষ। মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিমোমো ভিক্টোরিয়া নায়াঞ্জা হ্রদের ধারে, তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে। ইউগান্ডা রেলওয়ের নোডসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোরকিপার হয়ে এসেছে। থাকে ছোট একটা তাঁবুতে। তার আশেপাশে অনেক তাঁবু। এখানে এখনও বাড়িঘর তৈরি হয়নি বলে তাঁবুতেই সবাই থাকে। তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো। তাদের চারিধার ঘিরে বহু দূরব্যাপী মুক্ত প্রান্তর। দীর্ঘ দীর্ঘ ঘাসে ভরা, মাঝে মাঝে গাছ। তাঁবুগুলোর ঠিক গায়েই খোলা জায়গার শেষ সীমানায় একটা বড় বাওবাব গাছ, আফ্রিকার বিখ্যাত গাছ। শঙ্কর কতবার ছবিতে দেখেছে। এবার সত্যিকার বাওবাব দেখে শঙ্করের যেন আশা মেটে না। নতুন দেশ শঙ্করের তরুণ তাজা মন। সে ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেলে। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত। যেদিকে দু চোখ যায় সেদিকে বেড়াতে বের হতো। পূবে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে। সব দিকেই লম্বা লম্বা ঘাস, কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার চেয়েও উঁচু। কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রায়, ওরকম এখানে বেরিও না। বিনা বন্দুকে এখানে এক পাও যেও না। প্রথম এই ঘাসের জমিতে পথ হারাতে পারো। পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়, ইউগান্ডা সিংহের দেশ। এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। খুব সাবধান। এসব অঞ্চল মোটেই নিরাপদ নয়। একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ পুরোদমে চলছে। হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্যকণ্ঠের আর্তনাদ শোনা গেল। সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে। শঙ্করও ছুটল। ঘাসের জমি,
পাতি পাতি করে খোঁজা হলো, কিছুই নেই সেখানে। কিসের চিৎকার তবে? ইঞ্জিনিয়ার সাহেব এলেন। কুলিদের নামডাক হলো। দেখা গেল একজন কুলি অনুপস্থিত। অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কী কাজে গিয়েছিল। তাকে ফিরে আসতে কেউ দেখেনি। খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে কটা বালির উপরে সিংহের পায়ের দাগ পাওয়া গেল। সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে। পায়ের দাগ দেখে অনেক দূর গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন। তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আনা হলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না। লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে। সন্ধ্যার পূর্বেই কুলিটা মারা গেল। তাঁবুর চারিপাশে লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেয়া গেল। পরদিন দিনকতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই। তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরানো হয়ে গেল। সে কথা সকলের মনে চাপা পড়ে গেল। কাজকর্ম আবার বেশ চলল। সেদিন দিনে খুব গরম। সন্ধ্যার একটু পরেই কিন্তু ঠান্ডা পড়ল। কুলিদের তাঁবুর সামনে অনেক কাঠকুঠো জ্বালিয়ে আগুন করা হয়েছে। সেখানে তাঁবুর সবাই গোল হয়ে বসে গল্পগুজব করছে। শঙ্করও সেখানে আছে। সে ওদের গল্প শুনছে এবং অগ্নিকুণ্ডের আলোতে কেনিয়া মর্নিং নিউজ পড়ছে। খবরের কাগজখানা 5 দিনের পুরানো, কিন্তু এ জনহীন প্রান্তরে তবু এখানেতে বাইরের দুনিয়ার যা কিছু একটু খবর পাওয়া যায়। তিরুমল অল্প বলে একজন মাদ্রাজি কিরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমল তরুণ যুবক, বেশ ইংরেজি জানে, মনেও খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা, তার বাপ মায়ের কথা, তার ছোট বোনের কথা বলছে। ছোট বোনকে সে বড় ভালোবাসে। বাড়ি থেকে বাড়ি ছেড়ে এসে তার কথাই তিরুমলের বড় মনে পড়ে। একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে। মাস 2 ছুটি মঞ্জুর করবে না সাহেব? ক্রমে রাত বেশি হলো। মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে, আবার কুলিরা তাতে কাঠকুঠো ফেলে দিচ্ছে। আরও অনেকে উঠে শুতে গেল। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল। সমগ্র প্রান্তর জুড়ে আলো আধারের লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া। শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহুদূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে একদৃষ্টে সে সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখা রূপের দিকে চেয়ে চেয়ে কত কী ভাবছিল। ওই বাওবাব গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত। মধ্যে পড়বে কত পর্বত অরণ্য, প্রাগৈতিহাসিক যুগের নগর জিম্বারি, বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি, হীরকের দেশ, সোনার খনির দেশ। একজন বড় স্বর্ণান্বেষী পর্যটক যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। যে পাথরটাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন তার সঙ্গে সোনা মেশানো রয়েছে। সে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল। এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে।
এই সেই আফ্রিকা, সেই রহস্যময় মহাদেশ, সোনার দেশ, হীরের দেশ। কত অজানা জাতি, অজানা দৃশ্য বলি, অজানা জীবজন্তু এর সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করে আছে। কে তার হিসাব রেখেছে? কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল। সে ধর্মর করে জেগে উঠে বসল। চাঁদ আকাশে অনেকটা উঠেছে, ধপধপে সাদা জ্যোৎস্নার দিনের মতো পরিষ্কার। অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিভে। কুলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের উপরে শুয়ে আছে। কোনো দিকে কোনো শব্দ নেই। হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে। এখানে তো তিরমল আপ্পা বসে তার সঙ্গে গল্প করছিল। সে কোথায়? তাহলে হয়তো সে তাঁবুর মধ্যে ঘুরতে গিয়ে থাকবে। শঙ্কর নিজে উঠে শুতে যাবার উদ্যোগ করছে। এমন সময়ে অল্প দূরেই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ সিংহগর্জন শুনতে পাওয়া গেল। রাত্রির অস্পষ্ট জ্যোৎস্না লোক যেন কেঁপে উঠল সে রবে। কুলিরা ধর্মর করে জেগে উঠল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন। শঙ্কর জীবনে এই প্রথম শুনল সিংহের গর্জন। সেই দিকদিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাত্রের জ্যোৎস্নায় সে গর্জন যে কি এক অনির্দেশ্য অনুভূতি, তা তার মনে জাগালো। তা ভয় নয়, সে এক রহস্যময় ও জটিল মনোভাব। একজন বৃদ্ধ মাসাই কুলি ছিল তাঁবুতে। সে বলল, সিংহ লোক মেরেছে। লোক না মারলে এমন গর্জন করবে না। তাঁবুর ভেতর থেকে তিরমলের সঙ্গে এসে হঠাৎ জানালো, তিরমলের বিছানা শূন্য, সে তাঁবুর মধ্যে কোথাও নেই। কথাটা শুনে সবাই চমকে উঠল। শঙ্কর নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যিই সেখানে কেউ নেই। তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো। নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করল সবাই মিলে। তিরুমলের কোনো সাড়া মিলল না। তিরুমল সেখানটাতে শুয়েছিল। সেখানটাতে ভালো করে দেখা গেল তখন একটা কোনো ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির উপর সুস্পষ্ট। ব্যাপারটা বুঝতে কারো দেরি হলো না। বাওবাব গাছের কাছে তিরুমলের জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন। শঙ্কর তার সঙ্গে চলল। কুলিরা তাদের অনুসরণ করতে লাগলো। সেই গভীর রাত্রে তাঁবু থেকে দূরে মাঠের চারিদিকে অনেক জায়গা খোঁজা হলো। তিরুমলের দেহের কোনো সন্ধান মিলল না। এবার আবার সিংহ গর্জন শোনা গেল, কিন্তু দূরে, যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। মাসাই কুলিটা বলল, সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে। আরও অনেকগুলো মানুষ ও ঘায়েল না করে ছাড়বে না। সবাই সাবধান। যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে। রাত্রি যখন 3টে, তখন সবাই ফিরল তাঁবুতে। বেশ ফুটফুটে জ্যোৎস্নায় সারা মাঠ আলো হয়ে উঠেছে। আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিন মানে, কিন্তু এক ধরনের রাত্রিচর পাখির ডাক শুনতে পাওয়া যায় রাত্রে। সে সুর অপার্থিব ধরনের মিষ্ট। এইমাত্র সেই পাখি কোনো গাছের মাথায় বহুদূরে ডেকে উঠল। মনটা এক মুহূর্তে উদাস করে দেয়। শঙ্কর ঘুমোতে গেল না, আর সবাই তাঁবুর মধ্যে শুতে গেল। কারণ পরিশ্রম কারও কম হয়নি। তাঁবুর সামনে কাঠকুঠো
জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা গেল। শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্যই পারল না। এরকম দুঃসাহসের কোনো অর্থ হয় না। তবে সে নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে বিস্তৃত জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল। মনে কি এক অদ্ভুত ভাব। তিরুমলের অদিষ্টলিপি এই জন্যই বোধহয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল। তাকেই বা কী জন্য এখানে এনেছে তার অদিষ্ট, কে জানে তার খবর। আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর দেখতে। বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে। আফ্রিকা অজানা মৃত্যু সংকুল, যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা। পর মুহূর্তে কী ঘটবে এ মুহূর্তে তা কেউ বলতে পারে না। আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ হিন্দু যুবক তিরুমলকে। সে বলি চায়। ভীম তিরুমল তো গেল সঙ্গে সঙ্গে ক্যাম্পে। পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না। মানুষকেও সিংহ অতি ভয়ঙ্কর জানোয়ার। যেমন সে ধূর্ত তেমনি সাহসী। সন্ধ্যা তো দূরের কথা, দিন মানেই একা বেশি দূর যাওয়া যায় না। সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয়। কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে, রান্না করে, সেখানে বসেই খাওয়া দাওয়া করে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে ৩-৪ বার তাঁবুর চারদিকে ঘুরে পাহারা দেন। ফাঁকা ছাওর করেন। এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহে নিয়ে পালালো তিরুমলকে মারবার ঠিক 2 দিন পরে সন্ধ্যা রাত্রে। তারপর দিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে ৩০০ গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরে এলো না। সেই রাত্রেই রাত 10টার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরছে। লোকজনকেও বড় একটা বাইরে নেই। সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। কেবল এখানে ওখানে 2-একটা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড। দূরে শেয়াল ডাকছে। শেয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় সে বাংলাদেশের পাড়াগাঁয়ে আছে। চোখ বুজে সে নিজের গ্রামটা ভাববার চেষ্টা করে। তাদের ঘরের কোণের সেই বিলেতি আমড়া গাছটা ভাববার চেষ্টা করে। আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুজল। কি চমৎকার লাগে! কোথায় সে? সেই তাদের গায়ের বাড়িতে জানালার কাছে তক্তপোষে শুয়ে। বিলেতি আমড়া গাছটার ডালপালা চোখ খুলতেই চোখে পড়বে। ঠিক দেখবে সে চোখ খুলে। শঙ্কর ধীরে ধীরে চোখ খুলল। অন্ধকার প্রান্তর। দূরে সেই বড় বাবুব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো সামনে একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালের উপর একটা কি যেন নড়ছে। পরক্ষণে সে ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ খড়ের চাল থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে। ও মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে। তার কাছে থেকে চালাটা দ্রুত বড় জোর বিষাদ। শঙ্কর বুঝল সে ভয়ঙ্কর বিপদগ্রস্ত। সিংহ চালার খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত। সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনও দেখতে পায়নি। তাঁবুর বাইরে কোথাও লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না। নিজে সে সম্পূর্ণ নিরস্ত্র। এক গাছ লাঠি পর্যন্ত নেই হাতে। শঙ্কর নিঃশব্দে পিছু হটতে লাগলো ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে, সিংহের দিকে চোখ রেখে। 1 মিনিট 2 মিনিট। নিজের স্নায়ুমণ্ডলীর উপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না।
একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরোলো না, বা সে হঠাৎ পিছু ফিরে দৌড় দেওয়ার চেষ্টাও করল না। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখল সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞাসা করবার আগেই ও বলল, সাহেব সিংহ। সাহেব লাফিয়ে উঠল, কই, কোথায়? বন্দুকের র্যাকে একটা 375 ম্যান লিকার রাইফেল ছিল। সাহেব সেটা নামিয়ে নিল, শঙ্করকে আরেকটা রাইফেল দিল। দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরে কুলি লাইনের সেই গোল চালা, কিন্তু চালার উপর কোথায় সিংহ? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বলল, এইমাত্র দেখে গেলাম স্যার, ওই চালার উপর সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছে। সাহেব বলল, পালিয়েছে, জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি সরকি গাতি মুগুর নিয়ে কুলির দল হল্ল করে বেরিয়ে পড়ল। খোঁজো খোঁজো, চারদিকে খড়ের চাল সত্যিই ফুটো দেখা গেল। সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে। আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো। সে রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না, কিন্তু তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না। শেষ রাত্রের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুতে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাসাই কুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে। দুবার বন্দুকের আওয়াজ হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞাসা করে জানল, সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অসতর্কে জখম করে গিয়েছে এইমাত্র। সবাই শেষ রাতে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময়ে এই কাণ্ড। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে 100 হাতের মধ্যে সিংহ নিয়ে গেল। দিন চারেক পরে আরেকটা কুলিকে নিয়ে বাওবাব গাছটার তলা থেকে কুলিরা আর কেহ কাজ করতে চায় না। লম্বা লাইনে গাতিওয়ালা কুলিদের অনেক সময়ে খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকাও রাত্রে নিরাপদ নয়। সকলেরই মনে ভয়, প্রত্যেকেই ভাবে এবার তার পালা, কাকে কখন নেবে কিছু স্থিরতা নেই। এই অবস্থায় কাজ হয় না। কেবল মাসাই কুলিরা অবিচলিত রইল। তারা জমকেও ভয় করে না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাতির কাজ তারাই করে। সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে 4-5 বার তাদের দেখাশোনা করে আসে। কত নতুন ব্যবস্থা করা হলো, কিছুতেই সিংহের উপদ্রব কমল না। কত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না। অনেকে বলল, সিংহ একটা নয়, অনেকগুলো, কটা মেরে ফেলা যাবে। সাহেব বলল, মানুষকে সিংহ বেশি থাকে না, এ একটা সিংহেরই কাজ। একদিন সাহেব শঙ্করকে দেখে বলল, বন্দুকটা নিয়ে গাতিদার কুলিদের একবার দেখে আসতে। শঙ্কর বলল, সাহেব তোমার ম্যান লিকারটা দাও। সাহেব রাজি হলো। শঙ্কর বন্দুক নিয়ে একটা অসতরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইল দূরে এক জায়গায় একটা ছোট জলা। শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে, তখন বেলা প্রায় 3টে। কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁজ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করেছে। হঠাৎ অসতর থমকে দাঁড়িয়ে গেল, আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অসতরটা ভয় পাচ্ছে। একটু পরে পাশের ঝোপে কি যেন একটা নড়ল, কিন্তু সেদিকে চেয়ে সে কিছু দেখতে পেল না। সে অসতর থেকে নামল, তবুও অসতর নড়তে চায় না। হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল।
ঝোপের মধ্যে সিংহ তার জন্যে ওত পেতে বসে নেই তো? ঝোপের মধ্যে সিংহ তার জন্যে ওত পেতে বসে নেই তো? অনেক সময় এরকম হয় যে হয় সে জানে। সিংহ পথের পাশে ঝোপঝাপের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারকে অনুসরণ করে। নির্জন স্থানে সুবিধা বুঝে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। যদি তাই হয়, শঙ্কর অশ্বতর নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করল না। ভাবল তাঁবুতে ফিরেই যায়। সবে সে তাঁবুর দিকে অশ্বতরের মুখটা ফিরিয়েছে, এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল। সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অশ্বতরের উপর এসে পড়ল। শঙ্কর তখন হাত চারেক এগিয়ে আছে। সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরে উপরে দুবার গুলি করল। গুলি লেগেছে কি না বোঝা গেল না, কিন্তু তখন অশ্বতর মাটিতে লুটিয়ে পড়েছে। ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখল অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন, রক্তে মাটি ভেসে যাচ্ছে। যন্ত্রণায় সেটা ছটফট করছে। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করল। তারপর সে তাঁবুতে ফিরে এলো। সাহেব বলল, সিংহ নিশ্চয় জখম হয়েছে। বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তর মতো জখম তাকে হতেই হবে। কিন্তু গুলি লেগেছিল তো? শঙ্কর বলল, গুলি লাগালাগির কথা সে বলতে পারে না, বন্দুক ছুঁড়েছিল, এই মাত্র কথা। লোকজন নিয়ে খোঁজাখুঁজি করে 2-3 দিনেও কোনো আহত বা মৃত সিংহের সন্ধান কোথাও পাওয়া গেল না। জুন মাসের প্রথম থেকে বর্ষা নামল। কতকটা সিংহের উপদ্রবের জন্যে, কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্যে অস্বাস্থ্যকর হাওয়ার তাঁবু ওখান থেকে উঠে গেল। শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না। কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেইখানেই চলে গেল। 3. নতুন পদ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর যখন স্টেশনটাতে এসে নামল তখন বেলা 3টে হবে। স্টেশন ঘরটা খুব ছোট। মাটির প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। স্টেশন ঘরের পেছনে তার থাকবার কোয়ার্টার। পায়রার খোপের মতো ছোট। যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল সেখানা কিসুমোর দিকে চলে গেল। শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল। এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনা করেনি। এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী, একটা কুলি পর্যন্ত নেই। সেই কুলি, সেই পয়েন্টম্যান, সেই সব। এরকম ব্যবস্থার কারণ হচ্ছে এই যে এসব স্টেশন এখনও মোটেই আয়কর নয়। এর অস্তিত্ব এখনও পরীক্ষার সাপেক্ষ। এদের পেছনে রেল কোম্পানি বেশি খরচ করতে রাজি নয়। একখানি ট্রেন সকালে, একখানি এই গেল, আর সারাদিন রাত ট্রেন নেই। সুতরাং তার হাতে প্রচুর অবসর আছে। চার্জ বুঝে নিতে হবে, এই যা একটু কাজ। আগের স্টেশন মাস্টারটি গুজরাটি, বেশ ইংরেজি জানে। সে নিজের হাতে চা করে নিয়ে এলো। চার্জ বোঝাবার বেশি কিছু নেই। গুজরাটি স্টেশন মাস্টার তাকে পেয়ে খুব খুশি। ভাবে বোধ হলো সে কথা বলবার সঙ্গী পায়নি অনেক দিন। দুজনে প্ল্যাটফর্মের এদিক ওদিক পায়চারি করল। শঙ্কর বলল, কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন?
গুজরাটি ভদ্রলোকটি বলল, ও কিছু নয়, নির্জন জায়গা তাই। শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল। শঙ্করও আর পিড়াপিড়ি করল না। রাত্রে ভদ্রলোক রুটি গড়ে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলো। খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠল, এই যা ভুলে গিয়েছি। কি হলো? খাবার জল নেই মোটেই। ট্রেন থেকে নিতে একদম ভুলে গিয়েছি। সে কি? এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না? কোথাও না। একটা কুয়ো আছে, তার জল বেজায় তেতো আর কষা। সে জলে বাসন মাজা ছাড়া কোনো কাজ হয় না। খাবার জল ট্রেন থেকে দিয়ে যায়। বেশ জায়গা বটে, খাবার জল নেই, মানুষজন নেই। এখানে স্টেশন করেছে কেন তা শঙ্কর বুঝতে পারল না। পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল। শঙ্কর পড়ল একা। নিজের কাজ করে, রাঁধে খায়, ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়, দুপুরে বই পড়ে কি বড় টেবিলটাতে শুয়ে ঘুমোয়, বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়চারি করে। স্টেশনের চারিধার ঘিরে ধুধু সীমাহীন প্রান্তর, দীর্ঘ ঘাসের বন, মাঝে ইউকা বাবলা গাছ, দূরে পাহাড়ের সারি সারি চক্র বাল জুড়ে। ভারী সুন্দর দৃশ্য। গুজরাটি লোকটি ওকে বারণ করে গিয়েছিল একা যেন এই সব মাঠে সে না বেড়াতে বের হয়। শঙ্কর বলেছিল কেন? সে প্রশ্নের সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি। কিন্তু তার উত্তর অন্য দিক থেকে সে রাত্রেই মিলল। সকাল রাতেই আহারাদি সেরে শঙ্কর স্টেশন ঘরে বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছে। স্টেশন ঘরেই সে শোবে। সামনের কাচ বসানো দরজাটি বন্ধ আছে, কিন্তু আগল দেয়া নেই। কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে দরজার ঠিক বাইরে কাছে নাক লাগিয়ে প্রকাণ্ড সিংহ। শঙ্কর কাঠের মতো বসে রইল। দরজাটা একটু জোর করে ঠেললেই খুলে যাবে। সেও সম্পূর্ণ নিরস্ত্র। টেবিলের উপর কেবল কাঠের রুলটা মাত্র আছে। সিংহটা কিন্তু কৌতূহলের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। খুব বেশিক্ষণ ছিল না, হয়তো মিনিট দুই। কিন্তু শঙ্করের মনে হলো সে আর সিংহটা কতকাল ধরে পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে দরজা থেকে সরে গেল। শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে দিল। এতক্ষণে সে বুঝতে পারল স্টেশনের চারিদিকে কাঁটাতারের বেড়া কেন আছে। কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল। সে আংশিকভাবে বুঝেছিল মাত্র, বাকি উত্তরটা পেতে দু একদিন বিলম্ব ছিল। সেটা এলো অন্য দিক থেকে। পরদিন সকালের ট্রেনের গার্ডকে সে রাত্রির ঘটনা বলল। গার্ড লোকটি ভালো, সব শুনে বলল, এসব অঞ্চলে সর্বত্রই এমন অবস্থা। এখান থেকে 12 মাইল দূরে আর একটা তোমার মতো ছোট স্টেশন আছে, সেখানেও এই দশা। এখানে তো যে কাণ্ড। সে কি একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল। যাবার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল, বেশ সাবধানে থেকো সর্বদা। শঙ্কর চিন্তিত হয়ে পড়ল, এরা কি কথাটা চাপা দিতে চায়? সিংহ ছাড়া আরও কিছু আছে নাকি? যা হোক, সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মে স্টেশন ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে। সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে। অনেক রাত
পর্যন্ত বসে পড়াশোনা করে বা ডায়েরি লেখে। রাতের অভিজ্ঞতা অদ্ভুত। বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকার নামে। প্ল্যাটফর্মের ইউকা গাছটার ডাল পালার মধ্যে দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয়। মাঠের মধ্যে প্রহরে প্রহরে শিয়াল ডাকে। একদিন গভীর রাতে দূরে কোথায় সিংহের গর্জন শুনতে পাওয়া যায়। অদ্ভুত জীবন। ঠিক এই জীবনেই সে চেয়েছিল। এ তার রক্তে আছে। এই জনহীন প্রান্তর, এই রহস্যময়ী রাত্রি, অচেনা নক্ষত্রে ভরা আকাশ, এই বিপদের আশঙ্কা, এই তো জীবন। শান্ত নিরাপদ জীবন। নিরীহ কেরানির জীবন হতে পারে, তার নয়। সেদিন বিকেলের ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারের রান্নাঘরে ঢুকতে যাচ্ছে। এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে 3 হাত লাফ দিয়ে পিছিয়ে এলো। প্রকাণ্ড একটা হলদে খরিশ গোকরা তাকে দেখে ফনা উদ্যত করে খুঁটি থেকে প্রায় 1 হাত বাইরে মুখ বাড়িয়েছে। আর 2 সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়ত, তাহলে না, এমন সাপটাকে মারবার কি করা যায়। কিন্তু সাপটা পর মুহূর্তে খুঁটি বেয়ে উপরের ঘরের চালের মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে। ওই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাঁধতে বসতে হবে। এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জেলে রাখবে।